নির্বাচনের এই সময়ে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাদের আয়োজন ফার্স্ট ওয়াশ এখন কি চাই। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে আছি দীপ্তি চৌধুরী। গত 8 সেপ্টেম্বর রবিবার রাত 3টা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি নাগরিক 13-14 বছরের কিশোর জয়ন্ত কুমার সিংহ। আহত হয়েছেন 2 জন। তাদের অপরাধ, অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন তারা। অবৈধ প্রবেশ ঠেকাতে বিএসএফ এইসব মানুষকে আটক করতে পারত, তা না করে তারা করেছেন গুলি। এর আগে 2রা সেপ্টেম্বর মায়ের সাথে ভাইকে দেখার জন্য ভারতের ত্রিপুরা যাওয়ার সময় বিএসএফ এর গুলিতে নিহত হন 14 বছরের কিশোরী স্বর্ণা দাস। ফেলানির কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের 15 বছরের কিশোরী ফেলানি খাতুন ভারতের নয়াদিল্লিতে গৃহকর্মীর কাজ করতেন। 2011 সালের 7 জানুয়ারি বাবার সাথে দেশে ফিরছিলেন ফেলানি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় কাঁটাতারের বেড়ায় জড়িয়ে যায় ফেলানি। আতঙ্কে চিৎকার করে ওঠে সে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর সদস্যরা ফেলানির চিৎকারের জবাব দেয় গুলি করে। এরপর মধ্যযুগীয় কায়দায় ফেলানির প্রাণহীন দেহটা উল্টোভাবে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে বিএসএফ। কেন স্থল সীমান্তবর্তী মানুষেরা এক দেশ থেকে আরেক দেশে যান? কেউ যান হয়তো হাটবাজার করতে, কেউ আত্মীয় স্বজনদের দেখতে, কেউ হয়তো পশু পাখি চারণ করতে যান। আবার এইসব জায়গা ছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা চোরাচালানের ক্ষেত্রে, গরু পাচার করার জন্য এই দেশ থেকে অন্য দেশে যাওয়ার কারণগুলো ঘটে থাকে। কেউ কেউ অভিবাসনের উদ্দেশ্যেও সীমান্ত অতিক্রম করে থাকেন। এরকম যাতায়াত স্থল সীমান্ত সংযুক্ত অনেক দেশেই রয়েছে। অভিবাসনের উদ্দেশ্যে অবৈধভাবে জলপথেও এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ঘটনা আমরা দেখি। সেসব দেশের সীমান্তরক্ষী বাহিনী অবৈধ অনুপ্রবেশের দায়ে অভিযুক্তদের আটক করে, বিচার করে, শাস্তি দেয় অথবা পুশব্যাক করে। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে এরকম ঘটনায় বিএসএফ নির্বিচারে গুলি করে, হত্যা করে বাংলাদেশের নাগরিকদের। ভারত থেকেও অনেক সময় মানুষ একই কারণ ও উদ্দেশ্যে বাংলাদেশে আসে, কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী গুলি করে হত্যা করে এমন ব্যাপার খুব একটা শোনা যায়নি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় বন্ধ হোক সীমান্তে হত্যা। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে 2 জন অতিথি উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি পান্থ রহমান, স্বাগত আপনাকে। স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সীমান্ত হত্যা, এই যে বিষয়টি নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে আজকে, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? আসলে কেন বাংলাদেশ ভারতের সীমান্তে এত হত্যা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের জন্য খুবই একটা পীড়ার কারণ বলতে পারি। কারণ মানুষ হত্যাকাণ্ড, এবং সেটা যদি প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা বেশি ঘটছে, এবং বেশি ঘটছে বলেই আমাদের গায়ে লাগছে বলতে পারেন। মানুষ পীড়িত বোধ করছে, এবং যেহেতু ভারতকে আমরা প্রতিবেশী দেশ হিসাবে মনে করি যে ভারত আমাদের উপলব্ধি বা আমরা যেভাবে চিন্তা করি সেটাকে সম্মান করবে, যখন এই ধরনের হত্যাকাণ্ড ঘটে তখনই মনে হয় যে আমরা যথেষ্ট পরিমাণে সম্মান পাচ্ছি না, যথেষ্ট পরিমাণে প্রতিবেশী দেশ হিসাবে মর্যাদার জায়গাটা থাকতে পারছি না। গত 20-25 বছর ধরে 2001 সাল থেকে কিন্তু এই প্রবণতাটা বেড়েছে, এবং এই সময়তে 1000-এর উপর মানুষ মারা গেছে কমপক্ষে এই সীমান্তে। এবং সাম্প্রতিককালে যেটা দেখলাম যে 2 জন, একজন তরুণ, একজন তরুণী মারা গেল গত সপ্তাহে। এবং বিভিন্ন কারণে হয়, যেটা আপনি আপনার ইন্ট্রোডাকশনে উল্লেখ করেছিলেন, যে এখানে মানুষ যাতায়াত করে, ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন তাদের দৈনন্দিন কাজকর্ম থাকে, কেউ কেউ হয়তো অভিবাসনের জন্য যান। তো
তো সেটা আমরা 71 সালে দুই দেশ যখন আমরা যখন স্বাধীন হই তখন থেকেই কিন্তু এই বাস্তবতাটার নিরিখেই 1975 সালে একটা বর্ডার গাইডলাইন্স তৈরি করা হয়েছিল দু দেশের মধ্যে, যে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সেটা কিভাবে আমরা প্রতিকার করতে পারি, এবং সেই জন্য ব্যবস্থা আছে। কেউ যদি বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে আপনি ধরে নিয়ে ভারতে বিচার করতে পারেন, অথবা বাংলাদেশে ফেরত দিতে পারেন বিচার করার জন্য, অথবা পুশব্যাক করে দিতে পারেন। সেখানে কি হত্যার কথা কোথাও লেখা আছে? না, সেটা নাই, এবং সেটাই আমাদের জন্য একটা বলতে পারেন যে দুঃখের ব্যাপার। আমরা তার মানে ব্যাপারটি পুরোটি বেআইনি। বেআইনি তো বটেই, যে কোনো মানুষকে আইনের শাসনের দেশে বা আইনের শাসনের বাস্তবতাটা হচ্ছে যে কোনো মানুষ যদি ধরেও নেই তিনি অপরাধী, তবু তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং সেই সুযোগ না দিয়ে যদি কাউকে মারা হয় তাহলে সেটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা যেতে পারে। তো কাজেই এখানে আমরা যদি ধরেও নেই, ভারতের দিক থেকে যেটা বলা হয় যে যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকেই এই ধরনের অপরাধ করাকালীন সময়তে গোলাগুলির ক্ষেত্রে তারা নিহত হন। সেটাও যদি ধরেও নেই অপরাধী, কিন্তু গুলিতে মারা যাওয়া বা তাদেরকে আপনি যদি বলেন যে নির্দিষ্ট করে গুলি করে হত্যা করা, এটা বেআইনি হিসেবে। স্যার, বিএসএফ এর কি শুট অন সাইট কোনো নীতি আছে এই সীমান্ত রক্ষার ক্ষেত্রে? সেটা অবস্থার প্রেক্ষিত হয়তো থাকতে পারে, তা না হলে তারা এটা করছেন। আমরা কিন্তু বরাবরই বাংলাদেশের দিক থেকে এই কথাটা বলা হয়, এবং ধরেন গত 20-25 বছর থেকে এটা হচ্ছে। সবসময় বাংলাদেশের থেকে এটা বলা হচ্ছে যে এটা বন্ধ হোক, শূন্যের কোঠা আনা হোক। এবং 2011 সালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যখন এসেছিলেন বাংলাদেশে, তখনও তিনি শূন্যের কোঠা নামিয়ে আনবার জন্য একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী 2015 সালে যখন বাংলাদেশে এসেছিলেন, তখনও তিনি কিন্তু সেই ব্যাপারে বলেছিলেন এটা শূন্যের কোঠা নামিয়ে আনা হবে। এবং সেটা যদি একেবারেই সম্ভব না হয়, সেখানেও কিন্তু বলা ছিল যে প্রাণঘাতী অস্ত্র নয় এমন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে, অর্থাৎ মানুষ মরবে না, আহত হতে পারে। তো সেটাই তো, সেটাও কিন্তু এখনকার যে ঘটনাবলী দেখছি তাতে বোঝা যাচ্ছে যে এই দুটো প্রতিশ্রুতির কোনোটাই কিন্তু কাজে আসেনি বা কোনোটাই বাস্তবায়িত হয়নি। স্যার, এই জায়গাটা থেকে একটু পান্থর রহমান আপনার কাছে যেতে চাই। স্যার যেমনটি বলছিলেন, বিএসএফ এর যে শুট অন সাইট নীতি, তারা বলে থাকেন যে সেই নীতি অনুযায়ী তারা হয়তো গুলি করছেন, কিন্তু বাংলাদেশ তরফ থেকে বারবার বলা হয়েছে যাতে এই নীতিটি বাতিল করা হয়, এবং তারাও বারবার বলেছেন যে তারা বাতিল করবেন, কিন্তু অবস্থা আসলে এমন যে তারা সেটি করেননি। এবং তারই প্রেক্ষিতে গত 10 বছরে আমরা 1000 বাংলাদেশি মানুষ তাদের সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা নিহত হয়েছেন। আপনার কি মনে হয় ভারত কেন এই আইন বাতিলের ক্ষেত্রে বা এই সীমান্ত হত্যা বন্ধের ক্ষেত্রে নিষ্পৃহ আছে? আপনার কি মনে হয়? আপনার এই প্রশ্নের দুইটা উত্তর দিই। একটা হচ্ছে যে ভারত বরাবরই যে কথাটা বলে থাকে সেটি হচ্ছে যে তারা আত্মরক্ষার স্বার্থে সীমান্তে লিথাল ওয়েপন বা যেটি দিয়ে মারলে মানুষ মারা যাবে সেই অস্ত্র ব্যবহার করে থাকে। কিন্তু আমাদের যে 2011 সালে আমাদের দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল, সেই সমঝোতায় কিন্তু আমাদের কূটনৈতিক দুর্বলতা আমি একটু দেখি এই কারণেই বলছি যে ওই সময় যখন লেখা ছিল যে আত্মরক্ষার খাতিরে দুই দেশের সীমান্তরক্ষীরা চাইলে লিথাল ওয়েপন ব্যবহার করতে পারবেন, তবে এটি করা বাঞ্ছনীয় নয়। অর্থাৎ এটা আমরা চাই না এরকম করা হোক। এই লাইনটা খুব দুর্বল মনে হয় আমার কাছে। এটাই যদি খুব আমরা নেগোশিয়েট করে খুব শক্তভাবে বলতে পারতাম যে এখানে ব্যবহার করা যাবে না লিথাল ওয়েপন, নন লিথাল ওয়েপন ব্যবহার করে আপনি প্রোটেক্ট করার চেষ্টা করুন, তাহলে হয়তো বিষয়টা অন্যরকম। যেহেতু ইতিহাস বলে অনেক সীমান্ত, যেহেতু আমরা জানি যে আমাদের এই উদাহরণ আছে, আপনি যেটা বললেন 1000+ মানুষ মারা গেছে 10 বছরেই। 1972 সালে যেটা খুবই কম ছিল, 73, 74, 75 পর্যন্ত খুবই কম ছিল, আস্তে আস্তে বাড়তে বাড়তে এটি শেষ 10 বছর, শেষ দশকে আমরা দেখেছি যে এটির সংখ্যা অনেক বেড়েছে, আশঙ্কাজনকভাবেই বেড়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আমরা দেখি যে ফেলানির মতো একটা কিশোরী এবং তারপরে এই 1 সেপ্টেম্বর
দেখলাম স্বর্ণা এবং তারপর 8 সেপ্টেম্বর দেখলাম, এই কিশোরীদের হত্যা তখন মানুষের মধ্যে কিন্তু এক ধরনের দাগ কাটে এবং যেটি সারা দেশের মানুষের মধ্যে সেই দাগটি কেটেছে এবং যার কারণে প্রতিবেশী, একদম খুব কাছের প্রতিবেশী হওয়া সত্ত্বেও যাদের সাথে আমাদের খুব যোগাযোগ, যে কোনো বিষয়ে যোগাযোগ, আপনি যেটি বলছিলেন আমরা শুধুমাত্র এমনকি বাজার করতেও অনেকে ভারতে, পার্শ্ববর্তী দেশ ভারতে যায়। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। এমনকি একই ঘরের মাঝখান দিয়ে হয়তো সীমান্ত টেনে দেওয়া হয়েছে। ঘর, একই ঘর, একই ক্ষেত, তাদের মাঝখানে সীমান্ত টানা আছে। আত্মীয় এক ঘর পড়েছে, ওই ঘরে এক ঘরে এই প্রান্তে পড়েছে। সেই রকম একটি সিচুয়েশনে আসলে মানে সীমান্ত পোরাস হবে, এটা খুব স্বাভাবিক আমি মনে করি। কিন্তু তারপরও আপনি যেহেতু আপনার সভরেন্টি দেখবেন, আপনার সার্বভৌমত্ব রক্ষা করবেন, সেই রক্ষার জায়গা থেকেই তো আসলে সীমান্তরক্ষী বাহিনীকে ওখানে রাখা আছে, বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকেও। কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে সীমান্তে গোলাগুলির ঘটনা খুব কমই ঘটে থাকে, এই রিপোর্ট আমরা খুব কমই করে থাকি। কিন্তু আমাদের দুঃখজনক হলো সত্য, আমাদের প্রায়ই আমাদের রিপোর্টার হিসেবে এই রিপোর্ট করতে হয় যে বাংলাদেশের কজন মারা গেলেন, এ মাসে কতজন মারা গেলেন, এ বছরে কতজন মারা গেলেন, যেটি সত্যি সত্যি দুঃখজনক। কূটনৈতিক তৎপরতাই আর একটু যদি শক্তিশালী হতে পারত, ওই যে ক্লজগুলো যেখানে লেখা যে লিথাল ওয়েপন ব্যবহার বাঞ্ছনীয় নয়, ওটা না লিখে আমার মনে হয় লেখা উচিত ছিল যে লিথাল ওয়েপন ব্যবহার করা যাবে না। এই উপায়গুলো নিয়েই নিশ্চয়ই আমরা আজকের আয়োজনে আরও কথা বলবো। এই যে সীমান্ত হত্যা, সেটিতে মানবিক দিক থেকে দুঃখজনক বটে, রাষ্ট্রীয় দিক থেকে আসলে আমাদের কতটা ব্যর্থতা রয়েছে এই জায়গায় সেটিও নিশ্চয়ই আমাদের এখন কাটাছেঁড়া করার সময় এসেছে। আমরা দেখছি যখন ফেলানি হত্যা হয় স্যার, পুরো বিশ্ব যেখানে সরব ছিল এটির নিন্দা জানিয়েছেন, বাংলাদেশও সেই নিন্দাটুকুর অংশ না হয় অন্য বিশেষভাবে যে কোনো প্রতিবাদ জানাবে, কোনো জোরালো আবেদন জানাবে, বিচার চাইবে, সেটি আমরা তেমন করে দেখিনি। এবং কিছু তথ্য যদি আপনাকে স্যার জানাতে চাই, নিশ্চয়ই আপনি জানেন যে গত 13.5 বছরে বিএসএফের গুলিতে প্রায় 250 বাংলাদেশি নিহত হয়েছেন এবং আইন ও সালিশ কেন্দ্রের একটি হিসাব বলছে যে 2016 থেকে 2021 এই 5 বছরের সীমান্তে বিএসএফের গুলিতে 163 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এবং বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে 2019 সালে জাতীয় সংসদে বলেছেন যে 2009 থেকে 2019 এই 10 বছরের সীমান্তে 224 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, যেটি অন্য একটি তথ্য বলে যে সেটি 245 জন। এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনে দেয়া তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 এই 15 বছরে 600 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই যে গতানুগতিক নিন্দা জানানো বা প্রতিবাদ করা ছাড়া আমরা কেন জোরালোভাবে এই হত্যার বিচার চাইনি কিংবা আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপ নেইনি, কি মনে করেন আপনি? বিচার চাইনি সেটা নয়, যেমন ফেলানির বিচার প্রক্রিয়া ভারতে হয়েছিল। আচ্ছা, ফেলানিটা নিয়ে হয়েছিল, তো কাজেই হয়েছে, কিন্তু সেটা ছিটে ফোটা বলতে পারেন আপনি। কিন্তু এই যে ঢালাওভাবে লোক মারা যাচ্ছে তার খুব একটা যে সুনির্দিষ্ট বিচার, বিচারের রায়টি কি ছিল আমার মনে নাই সেটা এখনো। সেই বিচারটা আমি যদি একটু যোগ করি, বিচারটা এখনো চলমান। মানে বিএসএফ এর যে বিচার ছিল, বিএসএফ জওয়ান যার বিরুদ্ধে এই অপরাধ, বিএসএফ তাকে ক্লিন চিট দিয়েছে, বলেছে যে তিনি নির্দোষ। কিন্তু এর বাইরে আমাদের যেটি একটু কারেকশন করি, বাংলাদেশের পক্ষ থেকে একটু জোরালোই ছিলাম আমরা আসলে ওই সময়। ওই জোরালো হওয়ার পরেই ওদের যে কোর্ট, সাধারণ কোর্ট, সাধারণ জনগণের যে আদালত, সেই আদালতে এই মামলাটা যায় এবং সেখানে কিন্তু ওই মামলাটা এখনো চলমান আছে। আচ্ছা, এটা কি রাষ্ট্রপক্ষ এবং ভারতীয় রাষ্ট্রপক্ষ দুই পক্ষ? আচ্ছা, এখন যেটা হচ্ছে, ধরেন আমরা কখনো কখনো সরব হই, শক্তিশালী হই, আবার কখনো হই না। কিন্তু এখন ধরেন এখানে
গত 15 বছর এর আগের সরকারের সময়তে তো আমরা বলি স্বর্ণযুগ ছিল সম্পর্কে, তখনও কিন্তু মানুষ মারা গেছে এবং তখনও এক ধরনের প্রতিবাদ হয়েছে, কিন্তু ভারত সেটা কর্ণপাত করেনি এবং সেটা নিয়ে আমরা আমাদের দিক থেকে আমরা আর এটা পার্সু করিনি। গত 2টা ঘটনা যেটা বললেন, এখানে 2টা জিনিস আমি উল্লেখ করতে চাই বিশেষ করে। এই যে গত 7-8 দিনে অল্প বয়স্ক একটা কিশোর এবং কিশোরী দুজন মারা গেল, তারা কিন্তু সীমান্ত অতিক্রম করতে যাওয়াকালীন সময়তে মারা গেছে, যেটা আমরা খবরে পেয়েছি। ভারত যেটা বলে সচরাচর যে সীমান্তে তারা আক্রান্ত হয়, সেই আক্রান্ত হলেই তারা তখন পাল্টা গুলি করে এবং তাতে লোক মারা যায়, এই যুক্তিটা তারা খুব দেয়। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 2 কিশোর কিশোরীকে মারল, তারা তো নিরস্ত্র মানুষই গেছে, তো সীমান্ত অতিক্রম করার জন্য তারা যদি অন্যায় করেই থাকে, তাহলে 1975-এর বর্ডার গাইডলাইন্স আছে, সে অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করতে পারতো, তাদেরকে জেলে দিতে পারতো, অথবা বাংলাদেশে পুশব্যাক করে দিতে পারতো। তো কাজেই এখানে তারা সচরাচর যে যুক্তিটা দেয়, গত 2টা ঘটনা কিন্তু আমাদের সেই যুক্তিটার অসারতা প্রমাণ করে এবং সেখানে ইচ্ছাকৃতভাবে যে তারা মানুষ মারে, তারই কিন্তু একটা প্রমাণ আমরা আবারও দেখলাম দুঃখজনকভাবে। দ্বিতীয় যেটা হচ্ছে যে এই 2টো ঘটনার পরপরই কিন্তু বাংলাদেশ সরকারের দিক থেকে খুব জোরালোভাবে প্রতিবাদ করা হয়েছে এবং আমার ধারণা যে এবারের প্রতিবাদের সুর একটুখানি শক্তিশালী। আর ভারতের দিক থেকে আমি যেটা প্রত্যাশা করব, এখনকার বাস্তবতায় ভারত যদি সত্যি সত্যিই আমাদেরকে বুঝতে চায়, আমাদের মনের ইচ্ছাটা তারা সম্মান করে, তাহলে আমি মনে করব যে তারা যদি এই সীমান্ত হত্যাকাণ্ডটা বন্ধ করে এবং তার মধ্য দিয়ে একটা তারা ইতিবাচক বার্তা আমাদেরকে দিতে পারে যে এখনকার নতুন বাস্তবতায় বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে আগ্রহী। পান্থর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, এই যে বিচারের কথা বারবার আমরা বলছি, যদি সীমান্ত হত্যা হয় আমরা তো চাই যে সেটির বিচারও আমরা পাবো, সেই বিচারের দাবি জানানোর বিধিবদ্ধ প্রক্রিয়াটি আসলে কি? এটি আমার মনে হয় আমার থেকে হুমায়ুন কবির সাহেব উনি ভালো বলতে পারতেন, কারণ উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন। আমার মনে হয় যে ডিপ্লোম্যাটিক চ্যানেল, যেটাকে আমরা বলি কূটনৈতিক পথেই এটা হওয়ার কথা, এটাই হওয়ার উচিত। আপনি কি আমাদের একটু জানাবেন যে এই প্রক্রিয়াটা আসলে কি আন্তর্জাতিক আদালত নাকি 2 দেশের মাঝখানের কোনো আদালত, সেটা কি? দুইটা স্তরে হতে পারে। একটা হচ্ছে যে ওখানে সীমান্তে থাকে বিএসএফ, এখন যদি গুলি হয় তাহলে বিএসএফ তার অভ্যন্তরীণভাবে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অনুযায়ী তারা ব্যবস্থা নিতে পারে। সেখানে দোষী হলে তার চাকরি হারাতে পারে, তাকে অন্য জায়গায় বদলি করা হতে পারে, তাকে অন্য শাস্তি দিতে পারে। আর দ্বিতীয় যেটা হয় যে ফেলানি কেসে যেটা ঘটেছে, যদি ডিপার্টমেন্টাল প্রসিডিংসে আমরা সন্তুষ্ট না হই, তাহলে বাংলাদেশ সরকার তো দাবি করতে পারে যে এটা ওখানকার কোর্ট যেটা আছে সেই জায়গায় কোর্টে যাক, কোর্টে যে বিচার হবে, যে রায় হবে সেটাই মেনে নিতে হবে। আন্তর্জাতিক আদালত যেটা আপনি বলছেন সেটা সেটা যাওয়া যায় না তো তা নয়, কিন্তু কথা হচ্ছে সেটা যাওয়ার জন্যে আমার ধারণা মানে অত দূর যাওয়ার প্রয়োজন নাই। 2 দেশের যেহেতু প্রতিষ্ঠিত বিচার কাঠামো আছে, এই ধরনের বিচার 2 দেশের প্রতিষ্ঠিত কাঠামোর মধ্যে সম্পন্ন করা সম্ভব। এই যে হত্যা ক্রমাগত হয়েই চলেছে এবং তারাও খুব একটা কর্ণপাত করছেন না আমাদের দাবিতে যে আপনারা এটা বন্ধ করুন, সেই জায়গায় কি আমাদের অন্য কোনো উপায় আছে? কূটনৈতিক, যেটা একটু আগে পার্থ বলছিলেন যে কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা করতে হবে, কারণ এখানে ভারতের দিক থেকে কমিটমেন্ট তো আছে, অঙ্গীকার আছে। ভারতের 2 প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন যে তারা শূন্যের কোটা নামিয়ে আনবেন। তো কাজে সেই অঙ্গীকারটা আছে, সেটা মনে করিয়ে দিয়ে আমাদের দিক থেকে যদি আমরা তাদেরকে স্পষ্ট একটা বার্তা দিই যে এই ধরনের ঘটনা ঘটতে থাকলে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে এবং বাংলাদেশের দিক থেকে সেটা আমরা গ্রহণযোগ্য মনে করছি না, সেই শক্ত মেসেজটা গেলে আমার ধারণা ভারতের দিক থেকে তখন হয়তো তারা একটা তাদের অঙ্গীকারটাকে বাস্তবায়নের জন্য একটা উদ্যোগ হয়তো নিতে পারে। আমি যদি একটু যোগ করি, সেটা হচ্ছে যে 2011 সালে যখন ডক্টর মনমোহন সিং বাংলাদেশে এলেন, তখনও কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ এজেন্ডার আমাদের গুরুত্বপূর্ণভাবেই এই এজেন্ডাকে আমরা তুলে ধরেছিলাম এবং তখন কিন্তু আবার একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে এমওইউ বলি, সমঝোতা স্মারক সই হয়েছিল। সেখানেও কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে এই যে হত্যা, সীমান্ত হত্যা, সেটাকে
শূন্যের কোটায় নিয়ে আসার জন্য। যেটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন যে দুই রাষ্ট্রের পক্ষ থেকে কাগজে কলমে কিন্তু এই বিষয়টি লিখিত আছে যে সীমান্তে হত্যা করা যাবে না, এটা শূন্যের কোটায় নিয়ে আসতে হবে, এবং নন লিথাল ওয়েপন ব্যবহার করার প্রতিশ্রুতিও দুই দেশের মধ্যে আছে। যেটি প্রয়োজন আমার কাছে মনে হয়, আমি ভারতের একটি অনুষ্ঠানে একটি আসলে ওয়ার্কশপে যুক্ত হয়েছিলাম, সেই ওয়ার্কশপে একজন মনোবিজ্ঞানী কথা বলছিলাম, আমার ওনার কথাটা যদি একটু কোট করে, আমার নামটা মনে নেই, উনি বলছিলেন যে দুই দেশের জওয়ানদের মধ্যে, অর্থাৎ ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি, তাদের এক ধরনের ক্লাস নেওয়া প্রয়োজন, মানসিক যেটি কি বলে, এটাকে কি টার্মিনোলজি কি ব্যবহার করা যায়, যে তাদের মনস্তত্ত্ব নিয়ে একটু কাজ করার প্রয়োজন আছে, যেন এই বিষয়গুলো তাদের মাথায় থাকে সব সময়, যে এই ছোট্ট একটি বাচ্চা, সে নিশ্চয়ই তার জন্য হুমকি নয়, বা আসলে কে তার জন্য হুমকি। এবং মানবিক দিকটিও মাথায় রাখে, এখানে তো রোবট কাজ করছে না যে মানুষের আকার দেখলেই সে গুলি করে ফেলবে, ঠিক কোন মুহূর্তে তাকে লিথাল ওয়েপন তাকে ব্যবহার করতে হবে, এই বিষয়গুলো নিয়ে খুব ভদ্রমহিলা, আমার ঠিক নামটা মনে নেই, উনি দারুণ বলেছিলেন যে মনস্তত্ত্ব নিয়ে কাজ করা আসলে সময় এসেছে, যে একজন গুলি করা মানেই হচ্ছে মানুষকে মারা, মানুষ মারা কোনো সলিউশন হতে পারে না, সেটি যে কোনো সীমান্তেই, সে আমেরিকার মেক্সিকোর বর্ডারে হোক আর বাংলাদেশ আর ভারতের বর্ডারে হোক। কারণ আপনি ওই যে কথাটি সব সময় আমরা বলি, আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। 4000 কিলোমিটারের যে বাংলাদেশ আর ভারতের বর্ডার, আপনি চাইলেই কালকে এটা বদলাইতে পারবেন না। ফলে আপনাকে বন্ধুত্বের সাথেই এই সীমান্ত সম্পর্ক রক্ষা করতে হবে, এবং তাই যদি হয় দুই দেশের নানাভাবে দুই দেশ কানেক্টেড, একেবারে অর্থনৈতিকভাবে যদি বলেন তাতেও কানেক্টেড, আমরা তাদের উপর নির্ভরশীল, তারা আমাদের উপর নির্ভরশীল অর্থনৈতিকভাবে, একদম পারিবারিকভাবেও আমরা একে অন্যের সাথে যোগাযোগ আছে। দুই দেশের সীমান্তের মাঝখানে আমরা কিন্তু একটা মানবিক দৃশ্য দেখি পয়লা বৈশাখের দিন, ওই প্রান্ত থেকে হয়তো এ প্রান্তের একটি মেয়ে ওই প্রান্তে বিয়ে হয়েছে, সে কাঁটাতারের ওই পাশে আসে এবং তার বাবা এবং মা এ পাশে, মানে কি দৃশ্য এটা আপনি যদি না দেখেন। সো এই যে এত সম্পর্ক দুই দেশের মধ্যে একেবারে পারিবারিক পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে, সেই সম্পর্ক তো আপনি একদিনে নষ্ট করে ফেলতে পারেন না। সেই জায়গা থেকেও যদি হয়, তাহলেও আমি মনে করি যে দুই দেশের উচিত, যে দুই দেশেরই উচিত, আমার দেশের যেমন উচিত যে সীমান্তে যেই ভাবে আমাদের আচরণ করা উচিত সেই আচরণ করা, তাদেরও উচিত যে সীমান্তের আচরণগুলো শুধুমাত্র একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্র হিসেবে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকেও দেখা। যেমনটি বলছিলেন পান্থ রহমান যে সীমান্ত তো আসলে উধাও করে দেয়া যাবে না, তো আমাদের একমাত্র পথ হচ্ছে সীমান্ত সম্পর্কটা উন্নতি করা, এই ধরনের অন্যায়, অবিচার, হত্যা সেগুলো বন্ধ করা। দুই দেশের পক্ষ থেকেই নিশ্চয়ই পদক্ষেপ নিতে হবে আমাদের। আপনার কি মনে হয় সীমান্ত সম্পর্ক ভারত বাংলাদেশের কিভাবে আমরা উন্নতি করতে পারি? সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনার সাথে আমি একমত। এখানে ধরেন একটা হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে প্রতিকার। তো প্রতিকারের দিক থেকে আমরা যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, যে ভারতের দিক থেকে তাদের যে কমিটমেন্ট আছে সেটা তারা পূরণ করা দরকার ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি মনে করি যে প্রতিরোধেরও একটা জায়গা কিন্তু আছে। আমি কলকাতায় কাজ করেছি অনেক দিন এবং আমি সীমান্ত এলাকায় যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি বাংলাদেশের ভারত লাগোয়া বাংলাদেশ সীমান্ত বলেন অথবা বাংলাদেশ লাগোয়া ভারতের সীমান্তে বলেন, এই সীমান্ত অঞ্চলগুলো কিন্তু অর্থনৈতিকভাবে খুবই দুর্বল জায়গা। ফলে মানুষের মধ্যে এক ধরনের বিভিন্ন ধরনের, আপনি যদি বলেন অপরাধ প্রবণতা বলেন বা এদিক ওদিক যাতায়াতের প্রবণতা বলেন, এটা আছে, এটা স্বীকার করতে হবে। আমি যেটাকে মনে করি যে এই অঞ্চলগুলো দুই দিক থেকেই যদি আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড ইতিবাচক বা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করতে পারি এবং দীর্ঘমেয়াদের লক্ষ্যটাকে সামনে রেখে ভারত বাংলাদেশ যদি আমরা এই কাজে সহযোগিতা করতে পারি পরস্পরকে, তাহলে আমার ধারণা এখানে এই মানুষগুলো স্বাভাবিক কর্মকাণ্ডে থাকলে তখন আর হয়তো এই সীমান্তে এপার ওপার যাতায়াতের প্রয়োজনটা হবে না। এবং এখন যে অবিশ্বাসের জায়গাটা আছে,
এই অবিশ্বাসটা থেকে আমরা সরে আসতে পারবো। এখানে গত কয়েক দশকে আমরা এক্সপেরিমেন্ট করেছি, বর্ডার হাটস বলে 6-7টা জায়গায় এইগুলো করা হয়েছে। আমি মনে করি এই হাটগুলো এক্সপিরিয়েন্স কিন্তু ভালো, অভিজ্ঞতা আমাদের ইতিবাচক, কিন্তু এই হাটগুলোর চাইতে ওইটাকে আরও বেশি বিস্তৃত করা দরকার। আমাদের 4000 কিলোমিটার বর্গ সীমান্ত যেটা আছে তার অন্তত বেশিরভাগ যে জায়গাগুলোতে সম্ভব সেখানে আমরা উভয় দেশ মিলে অর্থনৈতিক উন্নয়নের অর্থনৈতিক অঞ্চল কেন তৈরি করি না, এবং সেটা করলে দুই দেশের কল্যাণ হবে, দুই দেশের মানুষ ভালো থাকবে, এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটছে যেগুলো শুধু মানবিক বিপর্যয় নয়, দুই দেশের সম্পর্কের মধ্যেও কিন্তু এক ধরনের আপনি বলতে পারেন এক ধরনের ছায়া ফেলছে। যখন আমার দেশে মানুষ মারা যায়, আমি যত ব্যাখ্যাই দিই না কেন, সাধারণ মানুষ কিন্তু এটাকে ইতিবাচকভাবে নেয় না। তারা মনে করে, তারা তাদের মতো করে ব্যাখ্যা করে যে ভারত হয়তো আমাকে ভালো দৃষ্টিতে দেখছে না এবং আমার মানুষের ক্ষতি করতে চাইছে। তো কাজেই সেটা আমি জানি না, কিন্তু বাস্তব অর্থে এই জিনিসগুলো না ঘটলে কিন্তু আমার ধারণা সম্পর্ক, আমরা প্রতিবেশী, কাছাকাছি থাকতে হবে, একে অপরের উপর নির্ভরশীলতা যেহেতু আছে, আমরা এই সম্পর্ক থাকবে। তো সম্পর্কটাকে আমরা কেন স্বাভাবিক করার চেষ্টা করি না, ইতিবাচক জায়গায় নিয়ে যেতে চেষ্টা করি না, এবং এই সীমান্ত হত্যাকাণ্ডটা কিন্তু সেই জায়গা নিয়ে যাওয়ার জন্য একটা ভালো, আমি বলবো, ধাপ হিসাবে কাজ করতে পারে। অনেক ধন্যবাদ হুমায়ুন কবির স্যার, আপনাকে ধন্যবাদ পান্তুর রহমান আপনাকেও আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। মানুষ হিসেবে, বাংলাদেশি হিসেবে আমরা চাই এই সীমান্ত হত্যা বন্ধ হোক, পৃথিবীর কোনো জায়গায় যেন মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয়, মানুষ যেন অত্যাচার নির্যাতনের শিকার না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন শেষ করব। প্রিয় দর্শক, আবার নিশ্চয়ই দেখা হবে, কথা হবে বাংলাদেশকে নিয়ে।